নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত। আমি রৌনক, আমাদের সাথে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাইব দা, এবং আরও একবার দল বদলের খবর নিয়ে আমরা হাজির। কিন্তু আজকের দল বদলের কথা নিয়ে শুরু করার আগে আমি সাইব দাকে একটা কথা বলছি। সাইব দা, গত এক সপ্তাহ দেড় সপ্তাহ ধরে দল বদলের খবর আমরা করছি এবং সেখানে বারংবার হয় মোহনবাগান, না হলে ইস্ট বেঙ্গল, না হলে মোহনবাগান, না হলে ইস্ট বেঙ্গল। আচ্ছা, বাংলায় তো আর একটা বড় প্রধান আছে, আর সেই নিয়ে তোমরা কোনো আপডেট তুমি দিচ্ছ না। এটা যে প্লেয়ারটি ব্রাজিল থেকে যে প্লেয়ারটি এলো, সে কত টাকার ভেলাতে করে এলো, হ্যাঁ তো খবর দিলাম। সে অনেক দিন আগে গেছে। মোহামেডান সমর্থকরা রোজ লাইভটা দেখছে, আমাদের প্রিমিয়ার শোটা দেখছে, আর ভাবছে আমাদের কি কোনো আপডেট দেবে না সাইব? কেন এই যে তোমার সাজ্জাদ হোসেন, তো আমরা আগের দিন একটা দিলাম কাট করে, শো করা হয়নি। আমাদের দেখো, শোটা তো সবার জন্য। মোহনবাগান নিয়ে হয়েছে, ইস্ট বেঙ্গল নিয়েছে, আজকে আমার মনে হয় এই শোটা শুধুমাত্র মোহামেডান। শোনো, বিগ নেম না হলে আর নতুন কিছু না ঘটলে সেই কারণে শো না করলে আর কি মানে থাকবে বলো? শো করতে গেলে কিছু বলতে হবে, একটা 10-15-20 মিনিট বলতে হবে। তার মধ্যে অর্ধেক অনেকে বলে যে সাহেব দা ফালতু বকছে, 2 মিনিটের খবর 20 মিনিট ধরে বলে কি করে? তোমার ফালতু বকবক কিন্তু সবাই 20 মিনিট শোনে। তুমিও ফালতু বলছো না, দর্শকরা বলবে, যারা বলছে কিন্তু তারা এনজয়ও করে। মানে তোমার এই ফালতু বকার মধ্যে দেখুন, আপনাদের সঙ্গে কথা বলার এইটুকু স্কোপ। হ্যাঁ, 20 মিনিট ধরে তো আর 20 মিনিটের তো প্রতিটা তো আর খবর থাকে না। পাল্টা একটা জিনিস ভাজা হয়, উল্টো পাল্টা করে ভাজা হয়। একটা জিনিসের তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার ব্যাপার আছে, তার ভেতরে অনেক ইনার স্টোরি থাকে, সাইড স্টোরি থাকে, সবগুলো নিয়েই একটা শো আর কি, এইটুকু বলা যায়। হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝলাম তোমার কথাটা। আশা করো দর্শক বন্ধুরাও বুঝবেন। এবং যে আমার কথা শুনে কি ঘুম পায়? এরকম লিখেছিল না, ঘুম পাচ্ছে সাইবদার কথা শুনে। হাইটা একটু কাটিয়ে নাও, চোখে মুখে জল দিয়ে বসুন। বিশেষ করে আপনি যদি মোহামেডানের আজকে আপডেট নিতে চান, অবশ্যই আজকে কিন্তু ঘুম পেলে হবে না। পুষ্পা সিনেমা বানাচ্ছি না যে প্রতিটা দৃশ্য দেখবে কেজিএফ এর মতো আর কি, প্রতিটা দৃশ্যের মধ্যে একটা কিছু আছে, এমন কিছু ব্যাপার নেই। আমরা জাস্ট কিছু আপডেট, কিছু জিনিস যারা ফুটবল লাভার, খেলা ভালোবাসেন, তাদের জন্য শেয়ার করি, এবং তারা এনজয় করলেই আমাদের আনন্দ। একদমই তাই সাইবদা। এবার এখানে কোনো 30 কোটি 22 কোটির কোনো স্টোরি নেই। না, মোটামুটি মোহামেডানের বাজেটই 25 কোটি। কিন্তু সে 25 কোটিতে যে ভালো টিম করা যায়, সেটা কিন্তু একটা আমরা আশা দেখতে পাচ্ছি। কয়েক বছর আগে নবাবদা একটা কথা বলেছিলেন, আমাদের শোতে এসে বলেছিলেন, নাকি আমার সঙ্গে কোনো পার্সোনাল কথা হয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না, অথবা ওনার কোনো ফেসবুক পোস্ট হবে। নবাবদা তো সবাই চেনেন। বলেছিল যে টাকা খরচ করে টিম তৈরি হচ্ছে, তাতে ভারতীয় ফুটবলে কি উপকার হচ্ছে। এত টাকা লাগে না একটা ভালো দল তৈরি করতে গেলে। অনেক কম টাকায় অনেক ভালো দল বানানো যায়। এবারে ধরো, আমি ছাপা শাড়ি বেনারসির দরে কিনবো, অথবা একটা 5 টাকার জিনিসকে 50 টাকা দিয়ে কিনবো, বেফালতু একটা মার্কেট প্রাইস বেড়ে যাবে এবং তার মধ্যে একটা পরিস্থিতি তৈরি হবে, বাকিরা কিনতে পারবে না, ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে, এটা তো কোনো মানে হয় না। বরং আমি যদি বাজেটে থাকি, ইন্ডিয়ান ফুটবল যে স্ট্যান্ডার্ড আছে, বা এখানে তো পৃথিবীর শ্রেষ্ঠ মানের বিদেশিরা খেলতে আসবে না, খুব বেশি হলে একটা মিডিওকার কোয়ালিটির মোটামুটি ভালো একটা প্লেয়ার খেলতে আসবে। জনি কাউকে, ম্যাকলারেনেরা খেলতে হয়তো আসবেন। কিন্তু কথা হচ্ছে, এরা তো মানে ইউরোপিয়ান সার্কিটে সাংঘাতিক ক্র্যাক করবে এরকম তো নয়। ক্র্যাক করে তো ইউরোপেই খেলছে, এটা স্বাভাবিক। মানে ইউরোপের দ্বিতীয় সারির দল আছে, দ্বিতীয় সারির লিগগুলো আছে, সেখানে ধরো খেলা, ধরো ডেনমার্কে খেলা আর তোমার স্পেনের লালিগায় খেলা তো এক নয়। এই যে দুটোর ফারাক তো রয়েছে, এবং আমাদের সেই ফারাকের মধ্যেই আমরা রয়েছি, আমরা দ্বিতীয় সারিতেই আছি। তা সত্ত্বেও যে ফুটবলাররা এসে যে ফুটবলের মানের হিউজ পরিবর্তন ঘটে যাবে, এটা কিন্তু নয়। আবার যে লিগে প্রমোশন ডিমোশন কোনোটাই নেই, সে লিগে কেন ফুল এফোর্ট দেব, যখন একটা ইনভেস্টার তারা আই লিগ সেকেন্ড ডিভিশন খেলে চ্যাম্পিয়ন হয়ে আই লিগ উঠেছে, সেখানে 2-3 বছর স্ট্রাগল করে আইএসএল এসছে, সুতরাং তারা জল মাপতে জানে। আমার মনে হয় মোহামেডান স্পোর্টিং এবছরে জল মাপবে কিছুটা। আর আমার যত জানা বা জ্ঞাত যেটা আছে, তারা 25 কোটির মধ্যে টোটাল বিষয়টা ঘোরাফেরা করবে। ঠিক আছে, এবার তার সঙ্গে ধরো 15 কোটি প্লাস একটা তোমার পুল ফিস যেটা হয়, পুল মানি যেটা হয়, সেগুলোরও ব্যাপার আছে সবকিছু।
আমি তো একটা কথা বলতে পারি, যেটা ডেভিড নিয়ে তো একটা বিতর্ক তৈরি হয়েছিল বা এক্সট্রা টাইম যেটা বলেছিল, আমি বোধহয় আমার পেজে লিখেছিলাম সেটা নিয়ে। আমি খুব ওপেন এই বিষয়ে, মানে যেটা ঘটে সেটা বলে দিই, চেপে রাখি না। 5টা সাংবাদিক যেমন চেপে রাখে ফাইনাল খবর হওয়ার আগে, আমি ঠিক যে জিনিসটা ঘটে সেটাই বলার চেষ্টা করি। আমি খুব এনজয় করি এগুলো বিষয়টা নিয়ে। ডেভিডের জন্য মোহামেডান 70 লক্ষ টাকার বেশি দিতে চায়নি, 70 লক্ষ টাকার বেশি দিতে চায়নি। এবং এই দরটা মোহনবাগানও দিয়েছিল 70 লাখ। তবে মোহনবাগান খুব সিরিয়াসলি দেয়নি। মোহনবাগান যদি মনে করতো ডেভিডকে তুলবো তাহলে ইস্টবেঙ্গলের সঙ্গে যেত, যদিও প্রি কন্ট্যাক্টটা ইস্টবেঙ্গলের কাছে হয়ে গেছিল। প্রি কন্ট্যাক্ট ব্রেক করার জন্য একটা এক্সিট ক্লজ ছিল, সেটা হচ্ছে 1 কোটি টাকা চুক্তি ইস্টবেঙ্গলের সঙ্গে হয়েছে, তোমাকে 1 কোটি দিতে হবে, তার বেশি দিতে হবে। মোহামেডান 30 লক্ষ টাকা বাড়ায়নি, 3 বছরে 30 লক্ষ টাকা, মানে 3 বছরে 70 লাখ মোহামেডান অফার, আর 3 বছরে 1 কোটি ইস্টবেঙ্গলের অফার। আচ্ছা, বাড়ায়নি। না বাড়ানোর পেছনে কারণ আমি একটু আগে মোহামেডান যারা দল বানায় তাদেরকে আমি বললাম যে তোমরা তো ডেভিডকে রাখতেই পারতে, কেননা সে একটা ক্লাবে সবার ঘাড়ে করে মাঠে ঢুকেছে। মাঠে যখন তাকে নামানো হচ্ছিল না, এডি গোল করতে পারছে না, ডেভিড করে চিৎকার আসে দর্শক গ্যালারি থেকে, কোচ কর্মকর্তাদের প্রেশার তৈরি হয়। ডেভিড তো সেটা জানে। 1 কোটি টাকা যদি বাজেটটা করা হতো তাহলে মোহামেডান গতবারের আই লিগের যে টিমটা, কোর টিমটা যেটা ছিল, সে টিমটা ধরে রাখার ক্ষেত্রে তাদেরও বাজেট বাড়াতে হতো। মানে ধরো রেমসাঙ্গা মোহামেডানে আছে, মানে রেমসাঙ্গা তো বোধহয় রাজস্থান থেকে এসছিল, এখন ফুল টাইম মোহামেডানের প্লেয়ার হয়েছে, 3 বছরের চুক্তি হয়েছে এবং 70 লক্ষ টাকাতে চুক্তি হয়েছে। রেমসাঙ্গা তো গোল পায়নি, হয়তো তো গোল মেকিং পজিশনে খেলে না, কিন্তু রেমসাঙ্গা তো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, তারও বাজেটটা 1 কোটি হতো। এইগুলো ওদের পক্ষের যুক্তি আর কি, আমার যুক্তি নয়। ঠিক আছে, বিকাশকে ওরা ধরে রাখতে পারেনি, কারণ বিকাশ এত ভালো ফুটবল খেলেছে, কেরালা ব্লাস্টার্সকে লোনে নিয়ে এসেছিল, আই লিগে খেলে আবার আইএসএল এ ব্যাক করে গেছে এবং আইএসএল খেলবে। এবারে বিকাশকে ধরে রাখতে পারেনি, সেই জায়গায় একটা জেমসকে ধরে রাখতে পেরেছে, আদিঙ্গাকে ধরে রাখতে পেরেছে, পদম ছেত্রীকে ধরে রাখতে পেরেছে। 60-70 লাখ এরকম সব চুক্তি হয়েছে ওদের সঙ্গে 3 বছর করে। এইগুলো তো মোহামেডানের হয়তো ভেবেছে একটা দামি জিনিস ছাড়লাম, কিন্তু আরো কিছু জিনিস, আরো কিছু ফুটবলারকে আমরা ধরে রাখতে পারলাম, 6-7 জন 8 জনের একটা কোর টিম, যেটার জন্য আমার বাজেটটা এক্সিট করলো না। এইটা আমি তোমাকে একটা জিনিস বলছি, ধরো আমি তো সঞ্জীব গোয়েঙ্কা নই, ধরো মোহনবাগানের যে স্টেডি ইনভেস্টারের যা অর্থ আছে তাদের হাতে, একটা আই লিগ 2nd ডিভিশনে যে ইনভেস্টার ছিল, আই লিগে যে সেই ইনভেস্টার এখনো পর্যন্ত মোহামেডান স্পোর্টিং বিক্রি করেনি বা বিক্রি করার কথা ভেবেছে, যে 51+10 বা 61 যে শেয়ারটা এখন আইএসএল এ যাওয়ার পর বাঙ্কারিলের হয়েছে, সেই শেয়ারের মধ্যে সেটা বিক্রি করার যে তারা চেষ্টা করছে না তা নয়, কিন্তু সেক্ষেত্রে তারা কিছু বাধার সম্মুখীন হচ্ছে বা ভাবছে যে আমরা তো আইএসএল এ অটোমেটিক খেলছি, এখানে হুট করে আমি যদি আর আমার পার্সেন্টেজ বিক্রি করে দিই এবং সেটা হিউজ মানে বিক্রি করে দিই, আমাদের কোনো বক্তব্য থাকবে না, আমি যদি বিক্রি করে দিলাম, সেক্ষেত্রে এই যে ফাইট করে আইএসএল এ আসা এবং আমরা যে টিম বানাতে পারি, আমরা যে কম অর্থেও ভালো টিম বানাতে পারি, একটা ব্যালেন্সিং সাইড বানাতে পারি, সবকিছু জানো তো। ধরো তুমি তো একটা এক্সট্রা টাইমের এপিসোড বানাও বা তুমি তো 4টে প্রোগ্রাম বানাও, তুমি তো নিজের হাতে করো, সেক্ষেত্রে তোমার যে এক্সপিরিয়েন্স বা তুমি যে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে করতে আজকে এখানে এসছো, সেটা কিন্তু বাইরের লোক বা তারা কিন্তু বুঝতে পারবে না। সেই কারণে মাঠেই কিন্তু এটা হয়, ওদের তাঁবুতে বসেই টোটাল প্যাকেজটা হয়। বাঙ্কারিলের ছেলেরা ওখানেও আছে, মোহামেডান স্পোর্টিং এর কর্মকর্তারা আছে, সব মিশিয়ে কিন্তু ওখানে বসে প্ল্যান করে। আমি বলছি এটা তো ময়দানের কালচার, যে আমাদের কালচার কলকাতা লিগও বানায়, আমাদের কালচার আই লিগ 2nd ডিভিশন করেছে, আই লিগে উঠেছে, আই লিগ চ্যাম্পিয়নশিপ হয়ে, এটা আমাদের কালচার, এটা আসলে আমাদের সাফল্য, আমাদের ফুটবলের সাফল্য। শুধুমাত্র এফএসডিএল বা নীতা আম্বানিদের রূপনগরের হাতছানি তার কাছে আমাদের চোখ ঝলসে যাওয়া নয়, আমি এটাই বলতে চাইছি। সেই কারণে বলছি, দেখো মোহামেডান স্পোর্টিং ইমিডিয়েট একটা বাঙ্কারিলের দিক দিয়ে শেয়ার বিক্রি হবে, ধরো বাঙ্কারিলে 40% বিক্রি করে দিয়ে একটা কেউ এলো, একটা বড় কেউ কেটা এলো, সে আমাদের এই স্টুডিওতে এসে বলে গেছে হ্যাঁ একটা বিগ নেম, গুগলে সার্চ করতে হবে না এমন কিছু, দীপক ভাই বলে গেছে। কিন্তু কথা হচ্ছে সেটা সবসময় ঠিক না, কেননা
এখনো আইএসএল এ প্রমোশন ডিমোশন হয়নি। আমার কতটা ফুটবল সেন্স আছে, ফুটবল, আমি একটা কথা বারবার তোমাদেরকে বলি, অল অ্যাবাউট মানি, আবার একটা কথা বলি, অল অ্যাবাউট ফুটবল সেন্স, দুটোই সমান। ফুটবল সেন্সটাও খুব দরকার। একদমই তাই। এবার সেটা আমরা তো বুঝতে পারলাম তুমি যেটা বললে, কিন্তু মানে দল তো দেখো ফুটবল সেন্স, তোমার দল খুব ভালো, যথেষ্ট ভালো দল হচ্ছে। এবার তুমি দেখো না, এই পরিস্থিতির মধ্যে 3.5 কোটি না 4 কোটি টাকার একজন বিদেশি সাইন করেছে মোহামেডানে। ওরা বিদেশিদের জন্য একটা বাজেট রেখেছে, এখানে 2-3 জন বিদেশির জন্য ওরা কিন্তু একটা 3-4-5 আড্রিয়ান লুনা টাইপের ফুটবলার তারা তুলতে চায়, ঠিক আছে, বা একটা আমোদ জাগের মতো একটা ফুটবলার তুলতে চায়। কিন্তু ইন্ডিয়ান ফুটবলে আমি তোমাকে একটা কথা বলি, ইন্ডিয়ান ফুটবলে সবাই 19-20, দেশের র্যাঙ্কিং 124। এখানে মোহনবাগান সমর্থক দুঃখ দিচ্ছি না, মানে কেউ যদি 22 কোটি বা 30 কোটির প্যাকেজ হয় 5 বছরে, এটা কিন্তু খুব বেশি। বিশ্বাস করো, যে ছেলেটা তোমার 30 লাখের বা 1 কোটির প্যাকেজে বছরে আইএসএল এ কোনো দলে গেল, তার মধ্যে সমান অথবা বেশি বা অল্প 19-20 পোটেনশিয়ালিটি আছেই, যে 22 পাচ্ছে বা 30 পাচ্ছে। আমি এটুকু বলতে চাই। এবং শুধুমাত্র সেটা মিজো ফুটবলার বা মণিপুরি ফুটবলার, অনেক বাঙালি ফুটবলারের মধ্যেও সে পোটেনশিয়ালিটি আছে। আমি বলতে চাইছি আসলে ইন্ডিয়ান ফুটবলের মানটা 19-20, ফারাকটা করেন বিদেশিরা। সুতরাং বিদেশিদের জন্য তুমি কার্পণ্য হয়তো করতে হবে, তো তুমি ক্রিজোকে দিয়ে খেলে যেতে পারবে না। কিন্তু কথা হচ্ছে, তোমার যে 5টা বা 4টে বিদেশি, তারা যাতে ম্যাচের ফারাক করাতে পারে, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে যেটা হবে, একটা ব্যালেন্সিং সাইড করা। ব্যালেন্সিং সাইড মানে কিছু না, আমি যখন অ্যাটাকে যাই তখন আমার অ্যাটাকে ফুটবলার বানানো যায়, আবার যখন নিচে যখন অপোনেন্ট যখন অ্যাটাকে আসে আমার নামতে হয়, তখন যেন খুব দ্রুত আমার কিছু প্লেয়াররা নামতে পারে। এই যে ব্যালেন্স, আর কিচ্ছু না। এই ব্যালেন্সটা হচ্ছে ফুটবলের, এই ব্যালেন্সটা হচ্ছে ফুটবলের সাফল্য। খুব সিম্পল প্রসেস, এটার মধ্যে আর কিচ্ছু নেই। অপোনেন্ট যখন অ্যাটাকে আসবে তখন তোমার ডিফেন্স করলে তুমি গোল খেয়ে যাবে, তুমি যতই ভালো খেলো না কেন। এইটার জন্য কিন্তু তোমার দলের মোবিলিটি দরকার। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দলের ভেতরে অক্সিজেনটা চলছে কিনা। সে অক্সিজেন হচ্ছে 1 মানি, 2 হচ্ছে ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, এবং যে কোচ, সে কোচকে সবাই মানে কিনা, এবং যারা কর্মকর্তা, সেই কর্মকর্তারা অহেতুক নাক গলায় কিনা। নাক গলালে সেই নাক গলানোটার মধ্যে একটা সৌন্দর্য আছে কিনা, ঠিক আছে নাক গলাচ্ছে, সেটাকে প্রপারলি অ্যাকসেপ্টেন্স আছে কিনা, নয়তো কিন্তু দলের মধ্যে তছনছ হয়ে যাবে, তুমি যত ভালো দল বানাও। সেই পরিস্থিতি আমি বলতে পারি মোহামেডান স্পোর্টিংকে আমার এই মুহূর্তে মনে হয়। আর একটা জিনিস দেখো, তুমি আইএসএল এ আই লিগের অ্যাকোমোডেশন এবং ওরা মিডিয়া টিম এবং ম্যাচ অর্গানাইজেশন ওরা ফার্স্ট হয়েছে এবছরে। সুতরাং ওরা যারা ফার্স্ট হয়েছে, শুধু কিন্তু আই লিগ চ্যাম্পিয়নশিপে 1 নম্বর হয়েছে পয়েন্টের বিচারে বলে ফার্স্ট হয়েছে সেটা নয়, কিন্তু ওরা কিন্তু সবকিছুতেই ওরা, এবং আইএসএল এর স্ট্রাকচারই কিন্তু ওরা চলে, ঠিক আছে। একটা টিমকে তারা একটা প্রপার হোটেলে রাখা, বা একটা ঠিকঠাক অ্যাপার্টমেন্টে রাখা, এবং তার সঙ্গে প্রপার ডায়েট মেনটেন করা থেকে শুরু করে তাদের এভরিথিং, যেগুলো খুব ইম্পর্টেন্ট। এই ইলিয়াড রোডের মেসে থাকার আজকে থাকাটা এক নয়, ঠিক আছে। আজকে কিন্তু একজন ফুটবলার আসে, তারা একজন বিদেশি ফুটবলার, তার ওয়াইফ বাচ্চা কাচ্চা নিয়ে থাকে, তাদের কিন্তু অ্যাপার্টমেন্ট দিতে হবে, এইভাবে চুক্তি থাকে। এবং সেটা কিন্তু একেবারে অক্ষরিক অর্থে পালন করা হয়, মোহামেডান স্পোর্টিং সেটা করে। এবং এটা কিন্তু বছর 2-3 ধরে করতে করতে আইএসএল এর যে প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে তারা অলরেডি এন্টার করে গেছে, এবং নতুন করে তাদেরকে করতে হবে না। একদমই তো এসাইদা। দেখো, মানে তুমি যেটা বলছো না, যে কোর টিমটা ধরে রেখে যে ভালো পারফর্ম করা যায়, সেটা কিন্তু অলরেডি গত বছর পাঞ্জাব এফসি দেখিয়েছে তো। প্রায় টপ 6 এর শেষ পর্যন্ত কিন্তু প্রায় ইম্পর্টেন্ট প্লেয়াররা ছিল, কিছু প্লেয়ার চেঞ্জ হয়েছিল, কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররা তো সেই কোর টিমটাই ধরে রেখেছিল, এবং সেটা সাফল্য যে আসতে পারে, হ্যাঁ হতে পারে টপ 6 হয়নি, কিন্তু সেই ফাইটটা তো দিতে হয়েছে। তার থেকে বড় বাজেটের টিমগুলো তার নিচে শেষ করেছে। সেখানে কিন্তু মোহামেডান কিন্তু অবশ্যই একটা, যেখানে তুমি বলছো যে আমার রেলিগেশন নেই, আমি কেন এক্সপেরিমেন্ট করবো না প্রথমবার? কেন করবো না? আমার ফুটবল ট্যালেন্ট, আমি পারি কিনা। আমার হাতে যে, এটা তো আমাদের ফুটবলের সাফল্য, মানে আমাদের কলকাতা ফুটবলের, বাংলা ফুটবলের সাফল্য, যে আমরাও পারি, যে স্পেস থেকে আমরা কাজ করি সেই স্পেসটাও পারে আসলে ইন্ডিয়ান ফুটবলে আজও পথ দেখাতে। আমার মনে হয় মোহামেডান স্পোর্টিং এর সাফল্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যতটা না ইম্পর্টেন্ট একজন স্টেডি ইনভেস্টার মোহনবাগান পেয়েছে, যারা আইএসএল এ সাফল্য রয়েছে। আমার কাছে সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। দেখো, আমি তোমাকে বলতে চাই যে আমার টাকা আছে বলে আমি সব কিছু নিয়ে নিলাম, সেটা আমার সাফল্য নয়। কিন্তু আমার সাফল্য সেটাই যে আমার কাছে খুবই সীমিত অর্থ, কিন্তু সেটা দিয়ে আমি একটা ভালো রেজাল্ট করলাম।
বা ভালো কিছু করলো, যে কোনো কিছুতে হতে পারে। ইস্ট বেঙ্গলেরও যে ইনভেস্টার সে কিন্তু আইএসএল এর কারণে, কিন্তু ইস্ট বেঙ্গলের ইনভেস্টার খুব একটা এই আইএসএল এর মার্কেটে তারা কিন্তু বা ফুটবল সংক্রান্ত বিষয়ে তারা শিক্ষিত ছিল না। সে তার কিন্তু দায়িত্ব কিন্তু নিতু সরকার নিয়েছেন, আস্তে আস্তে ডেভেলপ করেছে, এটাও কিন্তু একটা বিশাল বড় সাফল্য। আমি তোমার এটাই বলতে চাইছি, এই সাফল্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। একদমই তাই। তবে সাইদা, এটা তো গেল একটা ওভারঅল আলোচনা। যে জিনিসটার জন্য বা যে কথাগুলো জানার জন্য আমাদের দর্শক বন্ধুরা ওয়েট করছেন, যে কোন কোন ফুটবলার মোহামেডানে যোগ দিতে পারেন, বা সিএফএল বা আইএসএল মোহামেডানে কোন কোন ফুটবলাররা খেলতে পারে। রিসেন্ট দুটো যে ঘটনা ঘটেছে, আমরা পরশু রাতে যেটা করেছিলাম সাজ্জাদ হোসেন, তারপরটা তুমি বলো। তারপরে তার সাথে মাকান ছোটে, তিনিও কিন্তু যোগ দিচ্ছেন মোহামেডানে। এবার আমার কথা হচ্ছে যে দেখো, সাজ্জাদ হোসেনটা খুব ইম্পর্টেন্ট ছিল, কেননা তোমার গতবারে কারণ বলে যে প্লেয়ারটি ছিল লেফট ব্যাক, ভেরি ব্যাড, আমার একদম পছন্দ হয়নি। তার জায়গায় এই ট্রান্সফারটা আমার খুব পছন্দ হয়েছে, এবং এটা মোহামেডান স্পোর্টিং এর আইএসএল এ যথেষ্ট হেল্প করবে বলে আমার মনে হয়। তার সঙ্গে ছোটে তো গত মৌসুমে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, সুপার কাপে বিশেষ করে খুব ভালো ফুটবল খেলেছে। এইটা আমার মনে হয় মোহামেডান স্পোর্টিং খুব হিসেব করে এক একজন করে ফুটবলারকে তোলার চেষ্টা করছে, গুড সাইন আর কি। সেক্ষেত্রে ধরো সাইদা, সিএফএল যেটা গত 3 বারের চ্যাম্পিয়ন মোহামেডান, এবারও তো নিশ্চয়ই চ্যাম্পিয়নশিপে মানে 4 নম্বর বার টানা জেতার জন্য তো লড়বে। সেক্ষেত্রে মোহামেডান দলের কিরকম দলটা সাজাতে পারে মোহামেডান ফরতারা? বা শোনো, আমি তোমাকে একটা কথা বলি যে কিছু ফুটবলার অবশ্যই থাকবেন, যে ফুটবলাররা কলকাতা লিগে ভালো খেললে তারা কিন্তু আইএসএল এ এন্ট্রি হওয়ার যথেষ্ট সুযোগ থাকবে। যেমন ধরো দীপু হালদার, ঠিক আছে। ইস্ট বেঙ্গলে মহিতোষ রায়ের কথা আমি তোমায় বলছি। মহিতোষ কিন্তু হয়তো ইস্ট বেঙ্গলের লাস্ট ম্যাচটা, আইএসএল এর লাস্ট ম্যাচটা সে খেলেছে কিন্তু, এবং কোচ কার্লোস কোদ্দার তাকে পছন্দ করেছিল, এবং সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেছিলেন যে এই মহিতোষের মধ্যে যথেষ্ট পোটেনশিয়ালিটি আছে, কিন্তু মহিতোষ আসলে গেম টাইম চাইছিল, খুব স্বাভাবিক। এবং মোহামেডান তাকে যে সহজে আইএসএল দেবে এটা তো নয়, একদমই নয়। বরং আমি যেটা শুনছি যে হয়তো আইএসএল এর অন্য কোনো ক্লাব, আই লিগের অন্য কোনো ক্লাবও দেখছে, হতে পারে ইন্টারকাশি বা কোথাও, কিন্তু কলকাতা লিগের জন্য মোহামেডান স্পোর্টিং ওকে সই করিয়ে নিয়েছে, এবং তার জন্য ওয়াইড ওপেন রেখেছে। যদি তুমি ভালো পারফরমেন্স করো তাহলে ও কিন্তু আইএসএল এর দলেও ক্লিক করতে পারে, কিন্তু সেটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করবে, তার পারফরমেন্সের উপর নির্ভর করবে। আমি তোমাকে আর একটা কথা বলি, এখানে কয়েকজন ফুটবলের নামে তন্ময়, সে কিন্তু আইএসএল এর দলে আছে, তন্ময় ঘোষ। জেসিম আছে, যে তোমার খুব ইম্পর্টেন্ট ম্যাচে একটা গোল করেছিল এবার আই লিগে, জেসিম আছে, জেমস আছে, এবং দীপু হালদারের নাম তোমায় বললাম, যারা কিন্তু সিএফএল খেলবে এবং তার সঙ্গে আইএসএল, এটার মধ্যে কিন্তু তারা যাতায়াত। সিএফএল এ যদি নিজেকে প্রমাণ করতে পারে তাহলে আইএসএল এ তাদের দেখা যায়। না, এরা আইএসএল এর প্লেয়ার, এবং এরা সিএফএল এর দলে খেলতে এসছে আর কি। আমি জেসিম, সজল বাগকে নিয়ে এসছে, কিন্তু ও আইএসএল খেলবে, কিন্তু তাকে ওকে কলকাতা থেকেও খেলানো হবে। আচ্ছা, সেক্ষেত্রে মোহামেডানের মানে স্ট্রাইকিং ফোর্স কি হতে পারে? আমি তোমার জিনিস বলছি, ধরো সাজ্জাদ হোসেন, মাকান ছোট তো তোমার বললাম, গোলকিপার শুভজিৎ সিএফএল এর জন্য। ডিফেন্সে জয়বাজ, কয়েক বছর আগে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল জয়বাজ, তাকে কিন্তু উদ্ধার করছে। আমি এই বিষয়ে একটা কথা আপনাদের বলবো, মণিপুরের একটি ছেলে আছে লেফট ব্যাকে, দীপু হালদার তো স্টপার আপনাদের বললাম। মিডফিল্ডার কিন্তু পুরো বাঙালি দ্বারা নিয়ন্ত্রিত, মহিতোষ, সজলবাগ আর তন্ময়, এরা কিন্তু মিডফিল্ডার, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং সজলবাগ, তন্ময় এবং মহিতোষ খুব ইম্পর্টেন্ট। এবং এডিনসন বলে একজন রাইট উইঙ্গার মোহামেডানে সই করেছেন। আর স্ট্রাইকার হচ্ছে খুব ইম্পর্টেন্ট ইসরাফিল দাওয়ান, আর হচ্ছে রবসন বলে একজন ফুটবলার এসছেন, উনি নর্থ ইস্টের কোনো একটা দলে ছিলেন। ইসরাফিল দাওয়ানের কথা আমি বলতে পারি, খুব আমার পরিচিত বা আমার শ্রুত একজন ফুটবলার, যথেষ্ট কোয়ালিটির ফুটবলার, এবং ট্রায়ালের মাধ্যমে এসছে। এবং আপনাদেরকে একটা জিনিস বলতে পারি যে কয়েক বছর আগে ধরো মহিতোষ, তন্ময় বা যে দলটা রঞ্জন ভট্টাচার্যের খুব ইম্পর্টেন্ট দল ছিল, সেই দলের যে ফুটবলাররা, কোথাও যেন মনে হচ্ছে সুজিত সিং, নর্থ বেঙ্গলের ছেলে সুজিত সিং, কয়েক বছর আগে জর্জ লিগে পেয়েছিলেন, সুজিত সিং সই করছে মোহামেডানে, খুব ভালো উইঙ্গার, আপনারা জানেন, আমি নামটা ভুলেই যাচ্ছিলাম, আমাদের হারিয়ে গেছিল। এরা কিন্তু মোহামেডান স্পোর্টিং এ সই করছে, এবং 1 থেকে 2 বছর আগে এরা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল আমাদের বাংলার ফুটবল, এবং সামাও কোথাও যেন হারিয়ে যাচ্ছিল, এবং তারা কিন্তু তাদের ফিটনেস প্রমাণ দিয়ে মোহামেডান স্পোর্টিং এ তারা সই করছে। এটা কিন্তু একটা উদ্ধার করতে চলা একটা বয়স, কিন্তু খুব বেশি নয়, 23, 24, 25 মধ্যে বয়স, এবং এই উদ্ধার করাটা কিন্তু একটা প্রসেসের মধ্যে চলছে কিন্তু, এবং অধিকাংশ বাঙালি ফুটবলার, এবং এটা কিন্তু মোহামেডান স্পোর্টিং এর সিএফএল এর একটা সাফল্য আসতে পারে। বাট সিএফএল এ খুব টাফ লড়াই, কারণ 3-4টা দলের মধ্যে খুব 4-5টা দলের মধ্যে খুব ভালো লড়াই হবে। ভবানীপুরও থাকবে, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান,
ডায়মন্ড হারবার, ইউনাইটেড স্পোর্টসও থাকবে, এবং এই 3-6টা দল বলে আমার মনে হয়। কিন্তু সেখানে মোহামেডান স্পোর্টিং এর একটা বড় চাপ, কেননা গত 3 বছরে তারা চ্যাম্পিয়ন, ফলে সেই চ্যাম্পিয়নশিপের তো একটা থাকবে, একটা লেগাসি থাকবে। সুতরাং তাদেরও এবারে যে টিম, সেই টিমটা কিন্তু সেইভাবেই করা হচ্ছে যাতে আরো একবার চ্যাম্পিয়ন হওয়া যায়। বরং যে ছেলেগুলো রয়েছে একেবারে অনভিজ্ঞ ছেলে নয়, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মোহামেডানের এই দলটার একেবারে অনভিজ্ঞ নয়, সিএফএল এ যথেষ্ট ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। এবং আমার একটা জিনিস মনে হয় যে খুব প্ল্যান করেই এটা বিষয়টা ঘটানোর চেষ্টা হচ্ছে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সিএফএল এর সব ম্যাচ কিন্তু কোচ আন্দ্রে চেনি সব মাঠের বাইরে বসে দেখবেন। দীপেন্দু বিশ্বাস ফুটবল সচিব, সিএফএল এ যিনি আর ম্যানেজার থাকছেন না, ম্যানেজার বিলাল আহমেদ খান হবেন, মাঠের বাইরে বসে তারা দেখবেন। এবং অবশ্যই দল তৈরি করার এখন অন্যতম মূল কারিগর হচ্ছে তাহা আহমেদ, তারাও খুব ইম্পর্টেন্ট, চোখ দিয়ে তারা কিন্তু দেখবেন। আমার মনে হয় যেটা আইএসএল এর জন্য যে একটা অতিরিক্ত একটা ব্যালেন্স সাইড দরকার, যারা হিউজ নাম ইজ নট ইম্পর্টেন্ট, আমি মনে করি না ইন্ডিয়ান ফুটবলে নাম খুব ফুটবল দলগত খেলা, এবং খুব ব্যালেন্স হচ্ছে বেসিক হচ্ছে ফুটবলের, জানো তো, সেই ব্যালেন্সটা ঠিক হচ্ছে কিনা, এবং সেটা খুব ইম্পর্টেন্ট। না তো কিন্তু তোমার খুব ভালো দল মানিয়েও রেজাল্ট কখনো হবে না। একদমই তাই। মানে যে কথাটা আমি শুরু করি, যে মোহামেডান দলের কিছু আপডেট তো আপনারা আজকে পাবেন, এবং একটা ওভারঅল সিনারিও কিন্তু মোহামেডান দলের কিভাবে প্রস্তুতি চলছে, কি পরিকল্পনা চলছে। দেখুন, শুধু তো খেলোয়াড় সই করালাম, নামিয়ে দিলাম মাঠে, এরকমভাবে তো একটা সিজন বা একটা দল চলে না। বিশেষ করে মোহামেডানের মতো একটা বড় দল, একটা লিগাসি আছে, তাদের একটা পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনায় যুক্ত থাকেন খেলোয়াড়রা, কোচরা, কর্তারা সবাই যুক্ত থাকেন, এবং একটা পরিকল্পনার মধ্যে দিয়ে যাওয়া হয়। কেন 25 কোটির মধ্যে একটা দল বানিয়ে এবারে আইএসএল খেলার চেষ্টা, সেটার একটা ছোট্ট আলোচনা হলো। তার সাথে সাথে কলকাতা লিগে কেমন দল নামাতে পারেন, কারণ গত 3 বছরের চ্যাম্পিয়ন কিন্তু মোহামেডান, চারটিখানি কথা নয়, একদমই সহজ ব্যাপার নয়। তাই চতুর্থবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য তো অবশ্যই দল ভালো নামাতেই হবে। সেক্ষেত্রে কলকাতা লিগে একটা কেমন খেলানো হতে পারে সেটারও একটা আপডেট হলো। তার সাথে সবথেকে বড় আমার যেটা মনে হলো সাইডের কথা শুনে, যে এই যে মোহিত, তন্ময়, এই যে ফুটবলারদের নাম উঠে এলো, এরা প্রত্যেকে কিন্তু একটা ফিরে আসার লড়াই করবেন। তাই তন্ময় গতবার তো টিমে ছিল, আই লিগের টিমে ছিল, নিয়মিত খেলতে পারেনি হয়তো। সিএফএল জেতায় ধরো ডেভিড, তন্ময়ের আর রেমসাঙ্গা, 3 জনের ভূমিকা সাংঘাতিক ছিল অবশ্যই। দেখো মাঝ মাঠটা তোমার খুব ইম্পর্টেন্ট, কারণ বিদেশিদের কাছে সেটা কাসিমভ বা এদের কাছে চলে গেছিল মাঝ মাঠটা, সেটা তন্ময়দের কিছু করার ছিল না। কেননা ভারতবর্ষের যে কোনো টিম মাঝ মাঠের ওই সেন্ট্রাল মিডফিল্ড পজিশনটা, র্যাকিং মিডফিল্ড পজিশনটা যে কোনো সময় বিদেশিদের দিয়ে দেয়, এবং সেই জায়গাতেই হারতে হয়েছে, আর তো কিছু না। দেখো ডেভিডও তো নিয়মিত প্রথম একাদশ পায়নি। আমি এটাই বলতে চাই যে তন্ময়দের দিল ছোটা মাতকার, মানে মন খারাপ করার কিছু নেই। ইচ্ছে করলেও গোটা ভারতবর্ষের ফুটবলাররা ফার্স্ট 11 পাওয়া সবসময় কঠিন হয়। তবে হ্যাঁ, লড়াই জারি রাখো। নিজেদের ফাইটিং টেন্ডেন্সি থাকলে কিন্তু একজন বিদেশিকে বসিয়ে রেখে একজন বাঙালি বা ভারতীয় ফুটবলার খেলতে পারেন। তোমাদের সেই পোটেনশিয়ালিটি আছে। মানে মহিতোষ বলো, মহিতোষ তোমার খুব প্রিয় প্লেয়ার, খুব ভালো প্লেয়ার। ও কিন্তু চোখ বন্ধ করে ও দেখতে পায় তার প্লেয়ার কোন দিকে রয়েছে। আমার যেটা মনে হয় ওর খেলার মধ্যে চেটো মারা, যে পুরনো কিষাণুদের মতো, নামটা হয়তো বেশি বলে ফেললাম। তন্ময় যেভাবে বুক চিতিয়ে ফুটবল খেলে, আমার সেগুলো খুবই ভালো লাগে। সেটা সিএফএল আমরা দেখি, এবং আশা করবো তো একটা ওয়াইড ওপেন জায়গা রয়েছে। এবং যদি তন্ময় তো থাকবে আইএসএল টিমে, মহিতোষ যদি খুব ভালো ফুটবল খেলে, মোহামেডান স্পোর্টিং এর হয়ে আইএসএল খেলুক। আমি চাই না যে ওর মতো কোয়ালিটি, আমার খুব প্রিয় প্লেয়ার, আমার ওর প্রতি আলাদা সিম্প্যাথি আছে। মহিতোষও যদি মানে আইএসএল খেলতে পারে, আমার মনে হয় সেটা একটা কনফিডেন্স দিলে অনেক ভালো ফুটবল খেলবে। অনেক প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার বিভিন্ন টিমে খেলে বেড়ায়। আমাদের এই বাংলার এই সোনার ব্যাচটা খুব অসাধারণ ব্যাচ ছিল। আমি জানি না এই সজলবাগ বা এই যে দলটা রয়েছে, এত ভালো টিম একটা, সেই টিমটা কিন্তু ওদের সময়ের কেরালার ছেলেরা বা গোয়ার ছেলেরা যতটা নাম পেয়েছে বা ফেম পেয়েছে, ওরা ভারতবর্ষে ছড়িয়ে গেছে। আমাদের এই ছেলেগুলো সন্তোষে ভালো খেলেছিল বা পরবর্তীকালে আগে পরে ভালো খেলেছে, কিন্তু কেন যে পেল না সেটা আমাদেরই ব্যর্থতা। আমাদের বাংলায় 3খানা আইএসএল দল, অথচ আমরা আমাদের প্লেয়ারদেরকে আমরা রিস্টোর করতে পারলাম না, এটা আমাদেরই ব্যর্থতা। বাট এদের মধ্যে অনেক পোটেনশিয়ালিটি আছে, তারা পারবে। একদমই তাই। আর এখানে আজকের শোটা শেষ করছি। বন্ধুরা, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন, কারণ আরও কিন্তু আপডেট আসবে। সেই আপডেট জানতে হলে সাবস্ক্রাইব যদি করে থাকেন না, সবার আগে আপনারা জানবেন। তাই অসংখ্য ধন্যবাদ। এবারই পাশে থাকুন। নমস্কার। এক্সট্রা টাইম।